সোনিয়া রাখি আড্ডা দিচ্ছে। সোনিয়া বলল, আজকের দিনটা খুব মজা ছিল তাই না রে? এই দিনটা যদি বারবার ফিরে আসতো তাহলে জীবনে আর কিচ্ছু লাগতো না। আখি বলল, হ্যাঁ, আজকের দিনটা সত্যি অতুলনীয় ছিল। আমার তো ইচ্ছে করছিল ওভাবেই থেকে যায়। সোনিয়া বলল, যেভাবেই হোক আমরা এমন দিন আরো বানিয়ে নেব। জীবনে এনজয় করতে না পারলে জীবনের কোনো মানেই নেই। আখি বলল, কি করে এমন দিন আবার করবে শুনি? আমাদের তো সুযোগ নেই বারবার এসব করার। সোনিয়া বলল, তুই চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করব। আমি থাকতে তোর আবার কিসের চিন্তা? আখি বলল, সেটাও কথা, তুমি থাকতে কোনো চিন্তা নেই, চিল আর চিল হবে তুমি পাশে থাকলে। সোনিয়া বলল, বুঝতে পেরেছিস, তাহলে এভাবে বুঝে যাবি আমাকে। আখি বলল, তোমাকে না বুঝলে আর কাকে বুঝবো? তুমি যে আমার সব, তুমি আপনজন। তাদের কথোপকথনের মাঝে সানিতা আসলো। সানিতাকে দেখে তারা কথা অফ করে দিল। সানিতা বলল, আপু তোমরা কি নিয়ে কথা বলছো? আড্ডা দিচ্ছ? আমাকে ডাকতে, আমিও তোমাদের সাথে আড্ডা দিতাম। সোনিয়া বলল, আমাদের সাথে তোর আবার কিসের আড্ডা? আমাদের সাথে তোর মিলবে নাকি? তুই ছোটর মতো থাক। সানিতা বলল, আমার একা একা ভালো লাগছে না, তোমাদের সাথে আড্ডা দিলে হয়তো একটু ভালো লাগতো, আমিও জয়েন করি না প্লিজ। আখি বলল, উফ তুই এত কথা বলিস কেন? সোনিয়া আপু যা বলছে তুই তাই কর, এখান থেকে যা, ভাগ। সানিতা বলল, আপু এমন করছো কেন? কিছুক্ষণ থাকি না তোমাদের সাথে। আখি বলল, উফ তুই একটা প্যারা, এই প্যারাটা বারবার কেন যে চলে আসে বুঝলাম না, বেহায়া নাকি? সানিতা আর কিছু না বলে চলে গেল। সোনিয়া রাখি হাসতে হাসতে বলল, একদম শিক্ষা দিয়ে দিলাম, গরিবটাকে দেখলেই শরীরে জ্বালা করে, এত অপমান করি তাও চলে আসে। আখি বলল, আমি তো দেখতেই পারি না ওকে, কেমন যেন দেখলে বিরক্ত লাগে। সেদিন রাতে সোনিয়া রাখি বসে চা খাচ্ছে। সোনিয়া বলল, তোর বয়ফ্রেন্ডের খবর কি রে? কথা হয় না, এখনো ঝগড়া লেগে আছে? আখি বলল, ওর কথা আর বলো না আপু, একটা কিছু হলেই ফ্যান ফ্যানানি শুরু করে দেয়, আমার একদম পেন লাগে ওর এসবে, কিছু বলতেও পারি না, কেননা সে খুব আবেগী, আমি কিছু বললে অমনি হাত কেটে ফেলে, স্ট্যাটাস করতে থাকে, এটা সেটা করতে থাকে। সোনিয়া বলল, তোকে বেশি ভালোবাসে তো তাই এমন করে, বুঝলি? যে যাকে ভালোবাসে তার প্রতি একটু বেশি অধিকার খাটায়। আখি বলল, কচুর ভালোবাসা সারাক্ষণ পেইনের উপরে রাখে, এটা করো না ওটা করো না, এখানে যেও না সেখানে যেও না, আমার একদম অসহ্য লাগে। সোনিয়া বলল, কত ভালোবাসা রে, আমারও যদি এমন কেউ থাকতো। আখি দুষ্টুমি করে বলল, তোমার তো একটা না 4-5টা, আরো লাগবে নাকি আপু? সোনিয়া বলল, সবগুলো পুরনো হয়ে গেছে, নতুন লাগবে বুঝলি। আখি বলল, তোমার কি কষ্ট হয় না এতগুলোকে সামলাতে? কি করে পারো বলো তো? সোনিয়া বলল, ওসব তোকে দিয়ে হবে না, এগুলো শুধু এই সোনিয়াই পারে। আখি বলল, আমার আর লাগবে না, একটার জ্বালায় বাঁচি না। দুজনে কথা বলে যে যার মতো চলে গেল। তার পরের রাতে আখি সানিতাকে ডাকছে, এই সানিতা কোথায়, তুই এদিকে আসতো। কি হলো, ডাকছি যে কানে যায় না? সানিতা ছুটে এসে বলল, হ্যাঁ আপু বলো কি লাগবে। আখি বলল, আমার জামা কাপড়গুলো ধুয়ে দিস তো, আর শোন আমাদের খাটের বিছানাটা ময়লা হয়ে গেছে, ওটাও ধুয়ে দিস। সানিতা বলল, ঠিক আছে আপু, আমি ধুয়ে দেব, তুমি চিন্তা করো না। আখি বলল, আজকে কিন্তু কয়েক আইটেমের রান্না করবি, প্রতিদিন কি রান্না করিস? খাওয়া যায় না, না পারতে খেতে হয়। সানিতা বলল, আপু আমি তো খুব যত্ন করেই রান্না করি, মনোযোগী হয়ে সবগুলো রান্না শেষ করি, কিন্তু কেন খারাপ হয় বুঝতে পারি না। আচ্ছা আগামী থেকে আরো ভালো করে রান্না করার চেষ্টা করব। আখি বলল, মন দিয়ে রান্না করলে তো এমন বাজে রকমের স্বাদ পেতে হতো না, ইচ্ছে করে উল্টোপাল্টা রান্না করিস তাই না? সানিতা বলল, আপু এটা কি বলছো? আমি ইচ্ছে করে উল্টোপাল্টা রান্না করব কেন? রান্নাগুলো তো আমিও খাই, তাহলে কেন এমন করব বলো? সানিতা বলল, হয়েছে হয়েছে, আর ভাষণ না দিয়ে কাজে যা, আমার জামা কিন্তু কালকেই লাগবে। সানিতা বলল, আপু দিনে ধুলে হয় না, শীত পড়ছে খুব, এখন ধুতে গেলে আমি তো শীতে মরে যাব। সানিতা বলল, এত নাটক না করে যা তো, শীতের বাহানা দিচ্ছিস কেন? শীত কি খালি তোর জন্য এসেছে? সানিতা বলল, আপু আজকে আমার গায়ে প্রচন্ড জ্বর, শীতের রাতে পানি ঘাটলে আমার শরীর আরো খারাপ হয়ে যাবে, একটু বোঝার চেষ্টা করো। আখি বলল, তুই দিন দিন বাহানা দেখাচ্ছিস, কিন্তু আমার মেজাজ গরম হচ্ছে। সানিতা বলল, আচ্ছা আপু তুমি যাও, আমি রাতেই ধুয়ে রাখবো। সানিতা হন হন করে প্রস্থান করলো। কয়েকদিন পর সানিতা এসে ওদেরকে বলল, আপু শোনো না, তোমাদের সাথে আমার কিছু কথা আছে। আখি বলল, কি কথা আছে আমাদের সাথে? আমাদের সাথে তো তোর কথা থাকতে পারে না। সানিতা বলল, আপু একটা খুব জরুরি কথা আছে, আমি কি করব বুঝতে পারছি না, তোমাদের সাথে আলোচনা করতে এসেছি। সোনিয়া বলল, কি এমন কথা বল শুনি, দ্রুত বলে চলে যাবি, আমাদের জরুরি কাজ আছে। সানিতা বলল, আপু একটা ছেলে আমাকে ব্ল্যাকমেল করছে, আমার নাম্বার সবাইকে দিয়ে বিরক্ত করছে, আমি সুন্দর করে বুঝিয়ে বলেছি কিন্তু তবুও শোনেনি, এখন আমি কি করব? তোমরা তো জানো আমি ঝামেলা পছন্দ করি না, তোমরা একটা পরামর্শ দাও না। আখি বলল, তোর সমস্যা তুই সমাধান কর, আমাদের কেন বলছিস? আমরা কি করবো এসব জেনে?
দিনে? সোনিয়া বলল, তোর এসব উটকো ঝামেলার কথা শোনার মুড নেই আমাদের, যা তো, অযথা বিরক্ত করতে চলে আসে। সানিতা বলল, আপু এমন করছো কেন, একটু হেল্প করো না, তোমাদের তো পরিচিত অনেক মানুষ আছে হাই লেভেলের, পুলিশ আর্মি সব রকমের, চাইলে তো একটু সাহায্য করতে পারো। আখি বলল, তোর এই ঝামেলা সমাধান করতে আমরা আমাদের বন্ধুদের বিরক্ত করব? পাগলের মতো কথা বলছিস কেন? নিজেদের কথা ভেবেই কুল পাচ্ছি না, আর কিনা তোর সমস্যা মাথায় নেব? তোর সমস্যা তুই মেটা, আমাদের বিরক্ত করিস না, আমাদের সাথে থাকতে দিয়েছি এটাই অনেক মনে কর। সোনিয়া বলল, তোর তো সাহস কম না, আমাদের পরিচিতদেরকে বলতে বলিস? ওরা কি তোর মতো গরিব? ওরা কোটিপতি, এসব লোকাল কাজে ওদেরকে টানলো ভাবলি কি করে? সানিতা বলল, আপু দয়া করে এই উপকারটা করো, আমি আর পারছি না এই পেইন নিতে, মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছি আমি এসব ভাবতে ভাবতে। আখি বলল, আমার সামনে থেকে যা, না হলে কিন্তু তোর গায়ে হাত তুলে ফেলবো, তুই তো জানিস আমি আবার কাউকে গুনি না। সানিতা কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। আখি আর সোনিয়া বলল, যাবি না এখান থেকে? আচ্ছা তুই থাক, আমরা চলে যাচ্ছি। এই বলে দুজনেই বের হয়ে গেল। সানিতা অতীতের কথাগুলো ভাবছে। মোমিন শেখ বলল, আমার রাজকন্যা কোথায়, আমার মা জননী কোথায় গেল? সানিতা ছুটে এসে বলল, বাবা তুমি এসেছো, আজকে এত দেরি করলে কেন? মোমিন শেখ বলল, এই যে কানে ধরলাম, আর ভুল হবে না, আজকে মিটিং এ আটকে গিয়েছিলাম তাই একটু দেরি হয়ে গেল। রাগ করে না আমার দ্বিতীয় মা, আমার ভালো থাকার একমাত্র কারণ তুই। সানিতা বলল, থাক এখন এসব বলে আর নিজের দোষ ঢাকতে হবে না। মোমিন সাহেব বলল, আমার মাটার রাগ কি করলে কমবে? আমার মাটার আজ এত রাগ হলো কেন? সানিতা বলল, হঠাৎ রাগ করতে যাব কেন, আমি তোমার কেউ হই নাকি? মোমিন শেখ বলল, কানে ধরে উঠবাস করব, তাহলে কি আমার রাজকন্যার অভিমান চলে যাবে? সানিতা বলল, ঢং করতে হবে না, এখন কয়টা বাজে খেয়াল আছে? আজকে কয়টায় আসার কথা ছিল? মোমিন শেখ ঘড়ির দিকে তাকিয়ে বলল, ইস রে, খুব দেরি করে ফেলেছি, এবারের মতো মাফ করে দেন আমার আম্মা জান। সানিতা বাবার বুকে মাথা রেখে বলল, জানো না তুমি ছাড়া আমার আর কেউ নেই, তোমার দেখা না পেলে আমি মনে হয় এই পৃথিবীতে পুরোপুরি এতিম। মোমিন শেখ মেয়েকে থামিয়ে দিয়ে বলল, এই কথা আর কখনো বলবি না, আমি আছি তোর ছায়া হয়ে, আমি অফিসের দায়িত্ব অন্য কাউকে দিয়ে বিশ্রাম নেব, আমার মেয়ের পাশে সারাক্ষণ থাকবো, তবুও কখনো নিজেকে একলা মনে করিস না। সানিতা বলল, না বাবা, অফিস ছাড়তে হবে না, এমনি তোমাকে ছাড়া ভালো লাগছিল না, তাই বেশি খারাপ লাগছিল। মোমিন শেখ বলল, আমার পাগলি মাটা আমার রাজকন্যাটাকে যখন রাজপুত্রের হাতে তুলে দেব তখন কি করে একা থাকবে? সানিতা বলল, আমি কখনো বিয়ে করব না, আমি আমার বাবার কাছেই থাকবো সারা জীবন, আমার আর কাউকে চাই না। সানিতা ভাবনা থেকে বের হয়ে বলল, বাবা তুমি চলে যাওয়ার পর আর কেউ আমাকে আপন ভাবেনি, না খেলে একবেলা ডেকে খাইয়ে দেয়নি, আদর করে কখনো বুকে জড়িয়ে ঘুম পাড়িয়ে দেয়নি, মন খারাপ থাকলে মাথায় হাত রেখে কেউ কখনো সান্ত্বনা দেয়নি। বাবা তুমি কেন চলে গেলে? মাও চলে গেল, তুমিও চলে গেলে, আমাকে কেন একলা রেখে চলে গেলে তোমরা দুজনেই? কেন আমাকে এতিম বানিয়ে চলে গেলে? সেদিন রাতে সোনিয়া রাখি সানিতাকে অনেকবার ডেকেও যখন সাড়া পেল না, তখন সানিতার রুমে যায়। রুমে গিয়ে দুজনেই চমকে উঠে, সানিতা নিস্তেজ হয়ে পড়ে আছে। সোনিয়া বলছে, ও মাই গড, এটা কি দেখছি আমি? দুজনে দ্রুত সানিয়ার কাছে গেল, দুজনে মিলে সানিতাকে অনেক ডাকাডাকি করলো, কিন্তু কোনো সাড়া পেল না। সোনিয়া সানিতার নিঃশ্বাস চেক করে বুঝতে পারলো সানিতা আর নেই। আখি বলল, কি হলো, সানিতার মুখ থেকে ফেনা বের হচ্ছে কেন? ও বিষ খেয়ে নিল নাকি? সোনিয়া আশেপাশে তাকিয়ে দেখলো খাটের পাশে বিষের বোতল পড়ে আছে। সোনিয়া বলল, তুই ঠিকই বলেছিস, এ তো বিষ খেয়েছে, কিন্তু কেন? হঠাৎ সোনিয়ার চোখে পড়লো বালিশের নিচে থাকা ডায়েরিতে। সোনিয়া ডায়েরিটা হাতে নিয়ে দেখলো কলম রাখা ভেতরে। সোনিয়া ডায়েরিটা খুলে পড়তে লাগলো, আপু তোমরা কেন আমার সাথে এমন আচরণ করো আমি বুঝতে পারি, তবুও তোমাদের সাথে যেচে কথা বলতাম, তোমাদের সঙ্গ চাইতাম, তোমরা আমাকে রোজ রুটিন করে অপমান করতে, তোমাদের অপমানগুলো সয়ে গিয়েছি, কারণ তোমাদেরকে বোনের মতো আপন ভেবেছি। সেদিন একটা হেল্প চাইলাম, কিন্তু করলে না, চাইলে কিন্তু পারতে আমাকে এই ঝামেলা থেকে বের করতে, কিন্তু করনি। বাবা মায়ের আদরের মেয়ে ছিলাম, আমার বাবা আমার গায়ে একটা ফুলের আঁচড়ও লাগতে দেয়নি। বাবা মারা যাওয়ার পর তোমাদের সাথে থাকতে আসি, আর তোমরা আমাকে রাস্তার কুকুরের মতো অবজ্ঞা করেছিলে সবসময়। আসলে যাদের বাবা মা পৃথিবীতে থাকে না, তারা কারো কাছে আদর স্নেহ ভালোবাসা সম্মান কিছুই পায় না। অপমান অবহেলা অবজ্ঞা আর লাঞ্ছিত হতে হতে তাদের জীবনটা শেষ হয়ে যায়। যাদের বাবা মা বেঁচে থাকে না, তারা সবার লালন করা গোলাম হয়ে দিন কাটায়। আমাকে এত অত্যাচার করতে কেন, এতটা ঘৃণা করতে কেন? আমি কি কখনো তোমাদের সাথে খারাপ আচরণ করেছি? কেন আমাকে গরিব বলে খোটা দিতে? কেন আমাকে মানসিক টর্চার করতে করতে মেরে ফেললে? বাবা নেই বলে তোমরাও দূর দূর করতে, গরিব বলে খোটা দিতে। আচ্ছা আমি কি মানুষ না? শুধু একটা কথাই বলে যায়, তোমাদের দেওয়া আঘাতগুলো সহ্য করতে না পেরে নিজের জীবন দিয়ে দিলাম। তা না হলে আমার এই পৃথিবীতে বাঁচার খুব ইচ্ছে ছিল, কিন্তু তোমরা আমাকে বাঁচতে দিলে না। ভালো থেকো তোমরা, শত কিছুর পরেও তোমাদেরকে ভালোবাসি। দুজনেই এভাবে ভালোবাসার বন্ধনে অটুট থেকো। ইতি, তোমাদের বিরক্ত ঘৃণার পাত্রী সানিতা। সোনিয়া চিঠিটা পড়ার পর স্তব্ধ হয়ে গেল।
কিছু বলার শক্তি নেই শরীরে। আখির চোখে জল টলমল করছে। আখি সানিতার নিথর দেহখানা ধরে বলছে, আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে, কখনো ক্ষমা করতে পারবো না নিজেকে। অসুস্থ শরীরেও তোকে দিয়ে কাজ করিয়েছি, সবসময় অবহেলার অপমান করে এসেছি, আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। সানিতা, তুই ফিরে আয়, আমরা তোকে মা বাবার আদরে রাখবো। আমাদের বোঝা উচিত ছিল তুই আদর ভালোবাসা পাসনি, তোর মানসিক সাপোর্ট আর ভালোবাসা দরকার, কিন্তু আমরা অমানুষের মতো তোর জীবনটা বিতৃষ্ণায় শেষ করে দিয়েছি। আল্লাহ, তুমি ওকে ফিরিয়ে দাও না, আমরা আর কখনো ওকে অবহেলা করব না, আমরা ওর ভালোবাসার প্রতিদান দেব। সোনিয়া নিশ্চুপ হয়ে সানিতার মুখের দিকে তাকিয়ে আছে। হ্যালো ভিউয়ার্স, আমি এস.এ. তানিশা রহমান। আসলে বাবা মা না থাকলে সবাই ফেলনা ভাবে, ভালোবাসা তো দেবেই না, উল্টো খোঁচা মারা কথা আর মানসিক অত্যাচার করে সুসাইড করতে বাধ্য করে। এরা আসলে ঠান্ডা মাথার খুনি। এদেরকে আসলে কি বলে, মানুষ নাকি পশু? মতামতটা আপনারাই দিয়ে যাবেন। গল্পটি পরিচালনায় রেজাউল কবির চৌধুরী এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, সম্পাদনায় ভাগিনা মিজান।